দেখো এখানে অলরেডি আমি লিখে দিয়েছি 4 নম্বর অপশনটা হলো রাইট। এই যে সেই ভদ্রলোক দেখতে পাচ্ছ, নরমান মায়ার্স। তো বায়োডাইভার্সিটি হটস্পট এইসব সাইড দিয়েই তো ইকুয়েটর চলে গেছে। হ্যালো স্টুডেন্টস, সকলকে ওয়েলকাম আমাদের বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের সৌরভ স্যার। তো আমরা অলরেডি জানি যে কিছুদিনের মধ্যেই আমরা সেলিব্রেট করতে চলেছি 79th ইন্ডিপেন্ডেন্স ডে। তো সেই উপলক্ষেই আজকে একটা ভিডিও যেটা তোমরা দেখছো। এই ভিডিওতে ভারতের বায়োডাইভার্সিটি হটস্পট নিয়ে কিছু কোশ্চেন আলোচনা করা আছে এবং তার সাথে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস। আমরা অলরেডি জানি যে ভারতের মধ্যে ইউনিটি যেমন রয়েছে, ডাইভার্সিটিও তেমন রয়েছে। তো সেই ডাইভার্সিটিকে ফোকাস করে ভূগোলের অ্যাসপেক্টে দেখব না বায়োডাইভার্সিটি হটস্পটসগুলো কি কি, কেমন কি হয়, কে বানিয়েছে, তার মধ্যে কি কি ফ্যাক্টস আছে, কেন হয়, কি কি ক্রাইটেরিয়া হয়, সেগুলো সম্পর্কে সব কিছু আমরা দেখব। তো চলো দেখা যাক। ফার্স্ট স্লাইড, হু অ্যামং দ্য ফলোয়িং ডিফাইন্ড দ্য টার্ম বায়োডাইভার্সিটি হটস্পট। এই জীব বৈচিত্র্যের যে হটস্পট সেটা জানার আগে প্রথমে এটা জেনে নিতে হবে যে এই টার্মটা কে করেছে। এই যে টার্ম বায়োডাইভার্সিটি হটস্পট, এই টার্মিনোলজিটা কে প্রথম এনেছে। 4টে অপশনস আছে। সবার আগে তোমরা একটু ভিডিওটা পজ করে দেখতেও পারো, বা আমি বলছি এখানে অপশন এ নরমান মায়ার্স, ইনি হলেন রাইট অপশন। এই নরমান মায়ার্স সবার প্রথম ডিফাইন করেছিল বায়োডাইভার্সিটি হটস্পট। দেখে নেব। এই যে সেই ভদ্রলোক দেখতে পাচ্ছ, নরমান মায়ার্স। তো বায়োডাইভার্সিটি হটস্পট কি জিনিস সেটা আমাদেরকে একটু জানতে হবে, বুঝেছো? বায়োডাইভার্সিটি হটস্পটের মধ্যে সবার প্রথমে যে জিনিসটা দরকার সেটা হলো বায়োডাইভার্সিটি দরকার, তাই না? বায়োডাইভার্সিটি দরকার এবং সেখানে কিছু এন্ডেমিক স্পিসিস হতে হবে। কি স্পিসিস হতে হবে না এন্ডেমিক। এন্ডেমিক স্পিসিস মানে হলো নেটিভ স্পিসিস। কি না নেটিভ, সেইখানকার স্পিসিস যেটা সেখানে ছাড়া অন্য কোথাও তাদের যে ন্যাচারাল হ্যাবিটেট সেটা পাওয়া যায় না। কতটা লাগে কি লাগে সেটা আমরা পড়বো। প্লাস আরো একটা জিনিস দরকার হয় এর সাথে গো, প্লাস আরো একটা জিনিস দরকার হয়, সেটা হলো রেট অফ এক্সটেনশন। রেট অফ এক্সটেনশন, সেখানকার যে এন্ডেমিক স্পিসিসগুলো তারা যদি এক্সটেনশন থ্রেটে থাকে, তার মানে কোনো একটা জায়গা, সেই জায়গার মধ্যে কিছু এন্ডেমিক স্পিসিস আছে যেগুলো তাদের নেটিভ স্পিসিস, ওই জায়গা ছাড়া অন্য কোথাও সে পাওয়া যায় না, অন্য কোথাও ন্যাচারাল হ্যাবিটেট নেই। কেউ যদি ওখান থেকে নিয়ে এসে আমাদের এখানে পোষে, বা ধরে নাও আফ্রিকা থেকে কোনো একটা জিনিস আমরা নিয়ে এসে আমাদের ইন্ডিয়াতে খাঁচার মধ্যে রেখে পুষলাম, সেটা নেটিভ নয়, ওর আফ্রিকার নেটিভ ছিল। তেমনই এন্ডেমিক স্পিসিস মানে হলো নেটিভ স্পিসিস, যেটা সেইখানকার স্পিসিস এবং তাদের একটা হিউজ ডাইভার্সিটি সেখানে থাকবে। প্লাস সেটা থ্রেট অফ এক্সটেনশনের মধ্যে আছে, মানে সে বিলুপ্ত হয়ে যেতে পারে এবং মানুষজন এবং বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়া তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। তো সেই জায়গাটাকেই বানানো হবে বায়োডাইভার্সিটি হটস্পট। হটস্পট, থ্রেট অফ এক্সটেনশন থাকতে হবে, নেটিভ স্পিসিস থাকতে হবে 1500-এরও বেশি। যাই হোক, সেগুলো আমরা পরবর্তীকালে ধীরে ধীরে জানবো। তো এখানে সেই জিনিসটাই মোটামুটিভাবে দেওয়া আছে। আর বায়োডাইভার্সিটি হটস্পট ইজ আ রিজিয়ন with significant biodiversity that is also under the threat of destruction বা threat of extinction, একই ব্যাপার। These areas are characterized by high levels of species richness and endemism. Endemism থাকতে হবে, ব্র্যাকেটে কি লেখা আছে, স্পিসিস ফাউন্ড nowhere else, সেখানেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। They are considered conservation priorities, তারা প্রায়োরিটিতে চলে যায়। কিসের প্রায়োরিটি গো? কনজার্ভ করতে হবে, তাদেরকে কনজারভেশন দিতে হবে সেই প্রায়োরিটিতে। কেন? তার কারণ থ্রেট অফ এক্সটেনশন আছে। তো সেই জায়গাগুলোকেই আমরা বায়োডাইভার্সিটি হটস্পট বলে থাকবো। দেখো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস অফ ইন্ডিয়া ইজ আ বায়োডাইভার্সিটি হটস্পট? 1 2 3 4, ওয়েস্টার্ন ঘাট, নন্দা দেবী, আরাবল্লী, অ্যান্ড মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ।
এখানে রাইট অ্যান্সার হলো ওয়েস্টার্ন ঘাট। তাই তাহলে আমরা এখান থেকে এটা জানবো যে ইন্ডিয়াতে কতগুলো বায়োডাইভার্সিটি হটস্পট আছে। দেয়ার আর 4 বায়োডাইভার্সিটি হটস্পট ইন দ্য হিমালয়াস, দ্য ওয়েস্টার্ন ঘাটস, দ্য ইন্দো বার্মা রিজিয়ন অ্যান্ড দ্য সুন্দাল্যান্ড। চারটে ওয়েস্টার্ন ঘাট আছে, ইন্দো বার্মা রিজিয়ন আছে, সুন্দাল্যান্ড আছে এবং হিমালয়াস আছে। ওয়েস্টার্ন ঘাটের ছবি এটা, তোমরা অলরেডি জানো যে ওয়েস্টার্ন ঘাট ইন্ডিয়ার এই সব সাইডে আছে। যারা যারা এই বিএসএসসিআই কম্পিটিটিভকে ফলো করছো, যারা যারা আমায় দেখছো, তারা তারা অলরেডি তো ওয়েস্টার্ন ঘাট চেনো, প্লাস বেশিরভাগ জনই চেনো। তো এই পোর্শনটাতে বায়োডাইভার্সিটি হটস্পট আছে, বোঝা গেল। These hotspots have numerous endemic species, প্রচুর endemic species আছে। The western Ghat are the present along the western edge of the peninsular India and cover the most of the deciduous forest and rainforest. Deciduous forest এবং rainforest দিয়ে যে টোটাল জায়গাটা আছে, এটা একটা biodiversity hotspot. This region consists 6000 plant species of which 3000 are endemic, তার মধ্যে 3000 endemic plant species. The vegetation is in this region was spread over এতটা কিলোমিটার স্কোয়ার but has been now reduced to 43,000। এতটা ছিল, সেখান থেকে রিডিউস হয়েছে 43,000 কিলোমিটার স্কোয়ারে। দ্যাট মিনস পুরোপুরিভাবে থ্রেট অফ এক্সটেনশনে আছে, পুরোপুরিভাবে থ্রেট অফ ডিস্ট্রাকশনে আছে। ঠিক, দেখো ইন্ডিয়ার চারটে বায়োডাইভার্সিটি হটস্পট সম্পর্কে আমরা একটু জেনে নেব। সবার প্রথম অনেক আগে এই যে হিমালয়ের ওয়েস্টার্ন পার্ট, এটাকে ধরা হতো না, কিন্তু এখন টোটাল হিমালয় উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, উইদিন দ্য কি টেরিটরি অফ ইন্ডিয়া, মানে এখান থেকে একদম সোজা এই অবধি এই টোটালটাকেই ধরা হয় বায়োডাইভার্সিটি হটস্পট হিসেবে। যেখানে ইন্ডিয়া আছে, এখানে এগুলোতে নেই কেন? এগুলোতে নেপাল ভুটান আছে তাই। ইন্দো বার্মা রিজিয়ন, এই যে ইন্দো বার্মা রিজিয়ন টোটালটা প্লাস আন্দামান এরিয়া, ইন্দো বার্মা আইবি লিখে দিলাম প্লাস আন্দামান, এই এরিয়াটা বায়োডাইভার্সিটি হটস্পট। ওয়েস্টার্ন ঘাট পুরোটা বায়োডাইভার্সিটি হটস্পট। এর সাথে আরো একটা পার্ট পড়ে শ্রীলঙ্কা, কিন্তু সেটা ইন্ডিয়ার অ্যাসপেক্টে না, ওয়ার্ল্ডের অ্যাসপেক্টে। আপাতত ইন্ডিয়াতে ওয়েস্টার্ন ঘাট প্লাস এই আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জের মধ্যে যে নিকোবর এরিয়াটা, আন্দামানটাকে তো আমরা ইন্দো বার্মার সাথে ধরেছি, নিকোবরটাকে ধরবো সুন্দাল্যান্ড হিসেবে, কারণ নিকোবর প্লাস ওদিকে নিচের যে হোল মালয়েশিয়ান যে কন্টিনেন্টের ওখানে যে আছে, সাবকন্টিনেন্টের ওদিকে, তো সেই পুরো জায়গাটা বায়োডাইভার্সিটি হটস্পট। তার মধ্যে নিকোবরটা তো আমাদের ইন্ডিয়ান টেরিটরির মধ্যে পড়ে, মেনল্যান্ড না হলেও তো ইন্ডিয়ান টেরিটরি, তাই জন্য এর মধ্যে চারটে ভাগ আমরা ধরে থাকি। দেখো সুন্দাল্যান্ড সম্পর্কে লেখা আছে, দ্য সুন্দাল্যান্ড হটস্পট ইজ লোকেটেড ইন দ্য সাউথ ইস্ট ইন্ডিয়া, দ্য ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের সাউথে, তার মানে নিকোবর এরিয়াকে ধরা হবে। ইন দ্য ইয়ার 2013 সুন্দাল্যান্ড ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য বায়োডাইভার্সিটি হটস্পট বাই দ্য ইউনাইটেড নেশনস। এইটুকু জানলেই হবে, বাকিগুলো স্পিসিস তো আছে যার জন্যই করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, অ্যাজারশন এবং রিজন। এই কোশ্চেন্সগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য। দেখো কি লেখা আছে, অ্যাজারশন, there is a general pattern in increase of biodiversity from equator to poles. ইকুয়েটর থেকে পোলের দিকে যত যাব তত কি হবে না, বায়োডাইভার্সিটির যে প্যাটার্ন সেটা ইনক্রিজ করবে। ঠিক, রিজন দিয়েছে ডিউ টু হাই লেভেল অফ এনার্জি রিসিভড ইন ট্রপিক্স, হায়ার ইজ দ্য নেট প্রাইমারি প্রোডাকশন which in turn support the large number of individuals leading to the high biodiversity. এটা দিয়েছে রিজন। বলবো এখানে অপশনস আছে চারটে, তার মধ্যে কোনটা ঠিক? এ লেখা আছে both A and R are true and R is the correct explanation of the A, মানে অ্যাজারশনও ঠিক, রিজনও ঠিক, এবং এটার কারেক্ট এক্সপ্লানেশনটাই হলো এটা। এটা ভুল কথা। ঠিক আছে, দেখো এখানে অলরেডি আমি লিখে দিয়েছি 4 নম্বর অপশনটা হলো রাইট।
কি লেখা আছে 4 নম্বর অপশনে? এ ইজ ফলস। এই কথাটাই ফলস, এটা উল্টো হয়, এই ডিক্রিজ হয়, এটা ডিক্রিজ হয়। আর আর ইজ ট্রু, এইটা ঠিক যে ডিউ টু হাই লেভেল অফ এনার্জি রিসিভড ইন ট্রপিক্সের মধ্যে যেহেতু এনার্জি হাই লেভেলে রিসিভ হয়, তাই জন্য প্রাইমারি প্রোডাকশনটাও বেশি হয়, নেটিভ ভেজিটেশন, নেটিভ স্পিসিস এগুলোও বেশি থাকে। ঠিক আছে, এইখানে দেখো, এইটা হলো ইউটের ইকুয়েটার। ঠিক, আমাদের এই জায়গাটাকে হাই ডাইভার্সিটি জোন কেন বানানো হয়েছে আমরা জানি। এই পৃথিবীর এতগুলো বায়োডাইভার্সিটি জোনের মধ্যে দিয়ে দেখো এই সব সাইড দিয়েই তো ইকুয়েটার চলে গেছে, তাই না? এই সব সাইড দিয়েই তো ইকুয়েটার চলে গেছে। ঠিক, তো ইকুয়েটারের দিকেই ট্রপিক্স আছে, ওপরে ট্রপিক অফ ক্যান্সার, নিচে ট্রপিক অফ ক্যাপ্রিকন আছে। ট্রপিক অফ ক্যান্সার এবং নিচে ট্রপিক অফ ক্যাপ্রিকন আছে, তো এই দুটোর মাঝখানের অঞ্চলগুলোই তো ট্রপিক্যাল জোন। তো সেখানে তো হাই এনার্জি রিসিভ হয়, কারণ এইটুকু জায়গার মধ্যে সূর্য লম্বভাবে কিরণ দেয়। সেখানে যেহেতু ইকুইটোরিয়াল জোনের মধ্যে সবচাইতে বেশি বৃষ্টিপাত হয়, সেখানে চিরহরিৎ বনভূমি দেখা যায়। এবং এই এরিয়াগুলোর মধ্যে বা এই এরিয়াগুলোর আশেপাশে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে, তো যত বৃষ্টি হবে তত স্বাভাবিক উদ্ভিদ হবে, তত নেটিভ ভেজিটেশন বাড়বে, নেটিভ স্পিসিস বাড়বে। নেটিভ স্পিসিস যত বাড়বে, থ্রেট অফ এক্সটেনশনটাও ততটাই বাড়বে, কারণ আমাদের গ্লোবালাইজেশন অন্যরকম, আমাদের হিউম্যান সেটেলমেন্ট আছে মাঝখানে, ইন্ডাস্ট্রিয়ালাইজড হচ্ছে সব কিছু, এই জিনিসগুলো আছে। তো সেগুলোই এখানে বলা হয়েছে টোটালের মধ্যে। ঠিক আছে, দেখো দ্য বায়োলজিক্যাল টার্মস, দিস ইজ রেফার্ড টু অ্যাজ দ্য ল্যাটিটিউডিনাল ডাইভার্সিটি গ্রেডিয়েন্ট, এলডিজি, এইটুকু মনে রাখলেই হবে। তার মানে ওইটুকু জোনের কথা বলা হচ্ছে। তার মানে কি, এদিকে যত যাব লো ডাইভার্সিটি, আর যত ইকুইটোরিয়াল জোনে থাকবো সেটা থাকবে হাই ডাইভার্সিটি, এটাই ফ্যাক্ট। হাউ মেনি বায়োডাইভার্সিটি হটস্পটস আর ইন দ্য ওয়ার্ল্ড? আমাদের টোটাল বিশ্বের মধ্যে আমরা জানি 36টা বায়োডাইভার্সিটি হটস্পটস রয়েছে। বিশ্বের মধ্যে 36টা বায়োডাইভার্সিটি হটস্পটস রয়েছে। তার মধ্যে এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে পার্সোনালি বলা হয় কোরাল ট্রায়াঙ্গেল, এটা একটু মনে রেখো, খুবই হাই এই জায়গাটাতে, সুন্দাল্যান্ডেরও পার্ট ওটা পড়তে। ঠিক আছে, কি লেখা আছে দেখো, বায়োডাইভার্সিটি হটস্পটস আর দ্য রিজিয়নস হুইচ আর নোন ফর দেয়ার হাই স্পিসিস রিচনেস অ্যান্ড এন্ডেমিজম। এটা আমরা জানি, এন্ডেমিক হতে হবে, হাই রিচনেস হতে হবে। ক্রাইটেরিয়াগুলো কি কি গো? ক্রাইটেরিয়াগুলো কি কি বায়োডাইভার্সিটি হটস্পট হতে গেলে? দ্য রিজিয়ন শুড হ্যাভ অ্যাট লিস্ট 1,500 স্পিসিস অফ ভাস্কুলার প্ল্যান্টস, দ্যাট ইজ ইট শুড হ্যাভ এ হাই ডিগ্রি অফ এন্ডেমিজম। 1,500-এর বেশি বা 1,500 মিনিমাম ভাস্কুলার এন্ডেমিক প্ল্যান্ট স্পিসিস থাকতেই হবে, না হলে ওটাকে বায়োডাইভার্সিটি হটস্পট তো বলতে পারবো না। ঠিক আছে, ইট মাস্ট কন্টেন্ট 30% অর লেস অফ ইটস অরিজিনাল হ্যাবিটেট, দ্যাট ইজ ইট মাস্ট বি থ্রেটেন্ড। এটা কন্টেন করবে 30% বা তারও কম। এন্ডেমিক স্পিসিসটা যেখানে আছে 100% স্পিসিস নেই, 30% হয়েছে, তার মানে 70% এন্ডেমিজম লস হয়ে গেছে, হ্যাবিটেট লস করে ফেলেছে। তার মানে অবশ্যই তারা থ্রেট অফ এক্সটেনশনে আছে, থ্রেটেন্ড হচ্ছে কোনো না কোনো কাজের দ্বারা, সেটা হবে। দেয়ার আর 36টা বায়োডাইভার্সিটি হটস্পট ইন দ্য ওয়ার্ল্ড। আমরা জানি ইন্ডিয়া ইজ নোন ফর ইটস রিচ বায়োডাইভার্সিটি অ্যান্ড হ্যাজ অ্যারাউন্ড 24.46% of its geographical area covered by the forests and trees. দেখো, there are 4 biodiversity hotspots in India: the Himalaya, Western Ghat, Indo-Burman region and Sundaland. এটা আমরা একটু আগেও দেখেছি। দেখো, এই যে এই জায়গাটাকে আমরা কি বলি? এই জায়গাটাকে আমরা বলি কোরাল ট্রায়াঙ্গেল। কোরাল ট্রায়াঙ্গেল খুবই রিচ এই জায়গাটা। ঠিক আছে, এবং এই দিকটা থেকেই আসছে আমাদের সুন্দাল্যান্ডের নিকোবর প্লাস ইন্দো বর্মার আন্দামান। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল করে রাখতে হবে। দেখ, ওয়াইল্ড লাইফ করিডোরস ফ্যাসিলিটেড। ওয়াইল্ড লাইফ করিডোরস কি?
এক নম্বর অপশনটাই হবে। দেখো কন্টিনিউয়াস এক্সচেঞ্জ অফ দ্য অর্গানিজম, এটার মানে কন্টিনিউয়াস এক্সচেঞ্জ অফ অর্গানিজম মানে সবার আগে আমরা জানবো ওয়াইল্ড লাইফ করিডোরস আর অলসো নোন অ্যাজ হ্যাবিটেট করিডোরস অর গ্রিন করিডোরস। এই কথাটার মানে হলো এটা এসছে কোথা থেকে? ফ্র্যাগমেন্টেশন থেকে। ফ্র্যাগমেন্টেশন কি ছিল? ধরে নাও বায়োডাইভার্সিটি হটস্পট কখন হয়, কথার কথা ধরে নাও ওয়েস্টার্ন ঘাট, এখান দিয়ে প্রচুর বায়োডাইভার্সিটি হটস্পট হয়ে আছে। এবার কোনো একটা অ্যানিমাল স্পিসিস বা তাদের এন্ডেমিক স্পিসিস এইটুকু জায়গার মধ্যে আছে, থাকে। আমরা কি করলাম? নিজেদের সুবিধার্থে পপুলেশন ওভার হওয়ার ফলে মাঝখান দিয়ে রোড তৈরি করে দিলাম, ফাট করে কি হয়ে গেল? ফ্র্যাগমেন্ট হয়ে গেল, হ্যাবিটেট লস করলো, ফ্র্যাগমেন্ট হয়ে গেল। এই জায়গাকার যে প্রাণীগুলো, এই জায়গাকার যে প্রাণীগুলো তারা নিজেদের মধ্যে মিশতে পারলো না, কারণ মাঝখান দিয়ে আমরা রোড চালিয়ে দিয়েছি, যাতায়াত শুরু করে দিয়েছি, হয়তো তাই না? যাতায়াত করলে তো ফ্র্যাগমেন্টেশন হবেই, ওদের তো অসুবিধা হবেই। তার ফলে কি হচ্ছে না, এন্ডেমিজম কমছে, থ্রেট হচ্ছে, আমরা থ্রেট করছি তাদের। তো সেটারই কথা বলছে, এটা হলো গ্রিন করিডোর, এমন এক ধরনের করিডোর যে যদি করিডোরটা তৈরি করি আমাদের সুবিধার্থে, ওদের যাতে কোনো লস না হয়, ওদের যাতে কোনো লস না হয়, এই ধরনের একটা জায়গার কথা বলা হচ্ছে। এইটাকে বলা হচ্ছে গ্রিন করিডোর। বোঝা গেল? চলে আসবো নেক্সট। ড্যাশ রেফার্স টু দ্য ভ্যারাইটি অফ দ্য প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস found in a specific area, while dash refer to the species that are only found in the particular location. পার্টিকুলার লোকেশনে কি পাওয়া যায়? এন্ডেমিক স্পিসিস পাওয়া যায়, আর যেগুলো সেখানে থ্রেটেন্ড হয় সেটাকে বায়োডাইভার্সিটি বলে। এক নম্বর ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে endemic species are the species that are found exclusively in a particular geographical location and nowhere else in world. তার মানে এন্ডেমিক স্পিসিস তারাই যারা শুধুমাত্র ওই পার্টিকুলার লোকেশনেই পাওয়া যায়, মানে নেটিভ স্পিসিস, তাই না? তো এখানে দেখো দুটো এন্ডেমিক স্পিসিসের ছবিও দেওয়া আছে। ইনি হলেন নীলগিরি থর, এবং নিচে যে আছেন সে হলো কেরালার সাইডে পাওয়া যায় মালাবার সিভেট। তো এরকম এন্ডেমিক স্পিসিস, সেটা প্লান্ট হোক অ্যানিমাল হোক, সেটা যখনই রিচনেসে পৌঁছাবে এবং এক্সটেনশনে থ্রেটে যাবে, তখনই সে কিসে পরিণত হবে না বায়োডাইভার্সিটি হটস্পট, সেই জোনটাকে আমরা ডিক্লেয়ার করব। চলো কি লেখা আছে? আ প্লেস হোয়ার দ্য অ্যানিমালস আর প্রোটেক্টেড ইন দেয়ার ন্যাচারাল হ্যাবিট্যাট ইজ কল্ড। চারটে অপশন, ন্যাচারাল হ্যাবিট্যাটে সেখানকার যদি অ্যানিমালসরা প্রোটেক্টেড হয় তাহলে তাকে বলা হয় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, অল অফ দ্য অ্যাবাভ। অবশ্যই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিকে আগে আমরা প্রাধান্য দেব, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিকেই আগে প্রাধান্য দেব। তার কারণটা এখানে ছোট্ট করে একটু দেখে নাও। আ প্লেস হোয়ার দ্য অ্যানিমালস আর প্রোটেক্টেড ইন দেয়ার ন্যাচারাল হ্যাবিট্যাট, সেটাকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বলে যখন সেখানে ন্যাচারাল হ্যাবিট্যাটটা প্রোটেক্ট করা হয়। এরকম অনেক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, তোমরা এটা জানো। ন্যাশনাল পার্ক কি আছে দেখো? দ্য এরিয়া রিজার্ভ ফর দ্য ওয়াইল্ড লাইফ হোয়ার দে ক্যান ফ্রিলি ইউজ দ্য হ্যাবিটেট অ্যান্ড ন্যাচারাল রিসোর্স, সেখানকার ন্যাচারাল রিসোর্সকেও প্রোটেক্ট করা হয়, ঠিক আছে? আর বায়োস্ফিয়ার রিজার্ভ কি না, এদের থেকে একটু বড়, লার্জ এরিয়াস প্রোটেক্টেড ল্যান্ড ফর দ্য কনজারভেশন অফ ওয়াইল্ড লাইফ, প্ল্যান্ট, অ্যানিমালস অ্যান্ড দ্য ট্র্যাডিশনাল লাইফ অফ দ্য ট্রাইবালস লিভিং ইন দ্য এরিয়া। মানে এখানে শুধু প্ল্যান্ট অ্যানিমাল না, এখানে কি ন্যাশনাল পার্কে কি দেখলাম? ন্যাচারাল রিসোর্স মানে কি ফ্লোরা ফনা, দুটারই হ্যাবিটেটকে আমরা প্রোটেক্ট করছি, প্লাস কিছু এক্সট্রা জিনিস। আর বায়োস্ফিয়ার রিজার্ভ লার্জ কোয়ান্টিটিতে, মানে বড় এরিয়া, এবং সেখানকার যদি কিছু ট্রাইবাল লিভিংস থাকে তাহলে তাদেরকেও প্রোটেক্ট বা কনজার্ভ করা, সেটাকে বলা হবে বায়োস্ফিয়ার রিজার্ভ। আর শুধুমাত্র ন্যাচারাল অ্যানিমাল হ্যাবিটেট, সেটা হলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। বোঝা গেল? তো এই ছিল ভিডিও। তো এখানে দেখো আমাদের বিএসএসসিআই কম্পিটিটিভের যে অ্যাপ আছে, সেই অ্যাপের ফ্রি কোর্স সেকশনে যাবে, অ্যাপটি ডাউনলোড করো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। ক্লাসটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তো এই অ্যাপের মধ্যে ফ্রি কোর্স সেকশনে গেলে আমরা এই জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবো। প্লাস আমাদের যে ব্লগিং সাইট www.blog.bssci.in, এই সাইটে গেলে
ডেইলি, উইকলি এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাক্সেসও আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো ভালো করে পড়াশোনা করো এবং এই ভিডিওটাকে আরো আরো অনেক অনেক শেয়ার করো, আমাদের সাথে জুড়ে থাকো এরকম আরো ইন্টারেস্টিং অনেক কিছুর জন্য। চলো, আগাম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, অল দ্য বেস্ট, বাই, বেস্ট অফ লাকস।